নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি আশিস চট্টোপাধ্যায়। রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশনের গঠন নিয়ে নানান কথা এবং তার কাজের অগ্রগতি নিয়ে নানান খবর আসছে। ইতিমধ্যে গতকাল এই বেতন কমিশনের প্রথম বৈঠকও হয়ে গেল। কি হলো সে বৈঠকে, এসব খবরাখবর নিয়েই এখন আপনাদের সামনে এসেছি। সপ্তম বেতন কমিশন গঠন হওয়াটা খুব নতুন খবর নয়। এই সরকার, শুভেন্দু অধিকারীর নেতৃত্বের নতুন সরকার ক্ষমতায় বসার কদিন বাদেই 18 মে তারিখে শুভেন্দু বাবুর সভাপতিত্বে যে মন্ত্রিসভার বৈঠক হয়, সেই মন্ত্রিসভার বৈঠকেই সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছিল। এরপরে 22শে জুলাই এই বেতন কমিশনের সদস্য কারা হবেন, চেয়ারপারসন কারা হবেন, মেম্বার সেক্রেটারি কারা হবেন, এই সমস্ত ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সেই অনুযায়ী বিজ্ঞপ্তি বেরিয়েছিল। এই সপ্তম বেতন কমিশনের চেয়ারপারসন হচ্ছেন অতনু চক্রবর্তী, যিনি কেন্দ্রে অর্থ মন্ত্রকের সেক্রেটারি ছিলেন। আর রাজ্যের যে বর্তমান ফিনান্স সেক্রেটারি দেবী প্রসাদ কারনাম আইএএস, তিনি হচ্ছেন মেম্বার সেক্রেটারি। এছাড়া অন্যান্য সদস্যবৃন্দ আছে। এই সপ্তম বেতন কমিশনকে বলা হয়েছে যে আপনারা 6 মাসের মধ্যে আপনাদের রিপোর্ট জমা দিন এবং 6 মাস পরে সেই রিপোর্ট পেলে আমরা সেটাকে নিয়ে আমাদের সরকারের যা করার সেটা আমরা করব। এখন 22 জুলাই এই কমিটি গঠিত হওয়ার পরে 10 আগস্ট প্রথম সভা হয়েছে। 10 আগস্ট সভায় জানা যাচ্ছে যে সিদ্ধান্ত হয়েছে যে একটি ওয়েবসাইট তৈরি করা হবে এবং সেই ওয়েবসাইটে যেমন বেতন কমিশনের নিজস্ব বক্তব্য থাকবে, অন্য যারা ইন্টারেস্টেড পার্টি বা স্টেক হোল্ডার যাদের বলে, কর্মচারীরা বা পেনশনাররা, তারাও তাদের বক্তব্য রাখতে পারবে। এই ওয়েবসাইট তাড়াতাড়ি গঠিত হবে বলে জানা যাচ্ছে। এখন ইতিমধ্যে 10 তারিখে মিটিংয়ের আগেই একটি টার্মস অফ রেফারেন্স সরকার থেকে প্রকাশ করা হয়েছে। অর্থাৎ কোন কোন সীমার মধ্যে বা কোন কোন বিষয় নিয়ে এই বেতন কমিশন কাজ করবে। সেই টার্মস অফ রেফারেন্স থেকে যেটুকু জানা যাচ্ছে সেটা হচ্ছে, বেতন কমিশনকে বলা হয়েছে আপনারা ধরে নেবেন পরিবারের সদস্য সংখ্যা 5। সাধারণভাবে আমাদের দেশে পরিবারের সদস্য সংখ্যা 5 ধরা হয় এবং সেদিক থেকে এটা স্বাভাবিক। তবে কোনো কোনো পরিবারে বয়স্ক পিতামাতা বা অন্য সদস্যের সঙ্গে কর্মচারী, তার স্ত্রী এবং সন্তানাদি থাকলে সংখ্যাটা অনেক সময় 5-এর থেকে কিছুটা বেশি হয়। কিন্তু গড়ে 5 জনের ফ্যামিলি ভারতে ধরা হয় এখন। সেই দিক থেকে 5 জনের ফ্যামিলি ধরাটা ঠিকই আছে বলেই অনেকে মনে করেন। একটি গুরুত্বপূর্ণ যেটা বক্তব্য সরকার রেখেছে সেটা হচ্ছে, এর আগে প্রতিটি সদস্য যাতে 2700 ক্যালোরি খাদ্য গ্রহণ করতে পারেন সেটা দেখে বেতন ঠিক করা হতো। এবারে সেটা অনেকটা বাড়িয়ে বলা হয়েছে 3490 ক্যালোরি যাতে খাদ্য গ্রহণ করতে পারে সেইটা দেখে যেন বেতনক্রম ঠিক করা হয়। ক্যালোরি হচ্ছে আমাদের শরীরের চালনার জন্য শক্তি। আমরা মুখে ক্যালোরি বলি, আসলে ওটা কিলো ক্যালোরি। এবং সাধারণ যে খাদ্য, সেই খাদ্য থেকে আমরা ক্যালোরি পাই আর প্রোটিন, ভিটামিন পাই, এসব দিয়েই আমাদের শরীর চলে। ক্যালোরি ভিত্তিতে কতটা পুষ্টি বা খাদ্য মানুষ পাচ্ছে সেটা মাপার বিশ্বব্যাপী পদ্ধতি রয়েছে। সেই দিক থেকে এই ক্যালোরি ইনটেক বা ক্যালোরি পাওয়া সেটা অনেকটা বাড়াবার সুপারিশ করা হয়েছে। একটি গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছে সরকারের পক্ষ থেকে,
যে এর আগে বছর শেষ হলেই স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক্যালি 3% ইনক্রিমেন্ট হতো বা বেতন বৃদ্ধি হতো। সেই অটোমেটিক যে ইনক্রিমেন্ট সেটাকে 3% থেকে বাড়িয়ে 5% করার সুপারিশ করা হয়েছে। সেই সঙ্গে এটা বলা হয়েছে যে কেন্দ্রের কর্মচারীরা যে বেতন পান তার থেকে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন অনেকটাই কম। এই যে গ্যাপ বা ফারাক, সেই ফারাক যাতে কমে আসে সেই ব্যাপারটাও দেখতে হবে সপ্তম বেতন কমিশনকে। এখন কেন্দ্রের সঙ্গে ফারাক কমাবার তো একটাই উপায়, সেটা হচ্ছে রাজ্যের কর্মচারীদের বেতন বাড়ানো। সেই ব্যাপারে সপ্তম বেতন কমিশন কি করে সেটা আমরা দেখব। ডিএর ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে সরকারের পক্ষ থেকে, সেটা হচ্ছে যে খেয়াল খুশি মতো নয়। আমরা জানি এর আগের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, খেয়াল খুশি মতো ডিএর ব্যাপারে দিত না, বিরাট পরিমাণ বকেয়া হয়ে গিয়েছিল, তাই নিয়ে মামলা মোকদ্দমা সুপ্রিম কোর্ট পর্যন্ত। এমনকি এটাও কর্মচারীদের অভিযোগ যে সুপ্রিম কোর্টের নির্দেশও অনেক ক্ষেত্রে পালন করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মমতা সরকারের অবস্থান ছিল ডিএ কোনো অধিকার নয়, ডিএ আমরা ইচ্ছে করলে দিতেও পারি, নাও দিতে পারি। সেই জায়গার থেকে 180 ডিগ্রি সরে গিয়ে নতুন সরকার বলছে যে ভোগ্যপণ্য মূল্যবৃদ্ধি সূচক বা যেটাকে কনজিউমার প্রাইস ইন্ডেক্স বলে, তার যে সর্বভারতীয় সূচক যেটাকে বলে AICPI বা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, তার ভিত্তিতেই ডিএ নির্ধারণ করতে হবে। অর্থাৎ রাজ্যের খেয়াল খুশি মতো নয়, অল ইন্ডিয়া সিপিআই এর ভিত্তিতে করতে হবে। এবং এটার ব্যাপারে, এটার যাতে আর পরে নড়চড় না করা যায় তার জন্য একটা স্ট্যান্ডিং অর্ডার, একটা স্থায়ী নির্দেশ এই সপ্তম বেতন কমিশন দিতে পারে কিনা সেটা দেখতে হবে। এছাড়া বলা হয়েছে কর্মচারীদের বাড়ি ভাড়া, পরিবহন খাতে ভাড়া, তাদের হচ্ছে যে সন্তানের শিক্ষা, তারা যদি হোস্টেলে থাকে তাহলে তার খরচ ইত্যাদি ব্যাপারগুলো দেখতে হবে। এরপরে একটা ব্যাপার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে একজন যখন অবসর নেন তখন তিনি পেনশন পান, এই পেনশনের একটা অংশ তিনি বিক্রি করে দিতে পারেন, চলতি টেকনিক্যাল ভাষায় বলে কমিউট করা। তাহলে ধরা যাক 1/3 পেনশন তিনি কমিউট করে দিলেন, তাহলে তিনি একসঙ্গে একটা থোক টাকা পাবেন। অনেকে সেটা নেন, হয়তো একটা বাড়ি বানাবার শখ আছে বা বাড়ি অর্ধেক বানানো রয়েছে শেষ করার শখ আছে, বা বাড়িতে কারোর বিয়ে আছে, এইসব কারণে অনেকে থোক টাকা নেন। এই যে থোক টাকাটা নেওয়া হলো তার ফলে পেনশন কমে গেল, 1/3 কমে পেনশন পেতে থাকবে 2/3। উদাহরণ হিসেবে বলছি, পেনশন যদি 9,000 টাকা হয় তাহলে 1/3 কমিউট করলে তিনি পেনশন পেতে থাকবেন 6,000 টাকা। কিন্তু এটা চিরকালের জন্য নয়। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে নিয়ম হচ্ছে 15 বছর পরে আবার তিনি পুরো পেনশন ফেরত পাবেন। অর্থাৎ 9,000 টাকা বেড়ে বেড়ে তখন যা হবে সেই পুরো পেনশনই তিনি ফেরত পাবেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তাদের বেতন কমিশনের কাছে দাবি করেছে, অষ্টম বেতন কমিশনের কাছে দাবি করেছে, এই যে 15 বছর বাদে পুরো পেনশন ফেরত পাওয়া, এই 15 বছরটাকে কমিয়ে 11 বছর করতে হবে। এটা কর্মচারীদের দাবি। আর এখানে সরকারই বলে দিল যে 11 বছর পরে কমিউটেড পেনশন সেটা যাতে আবার ফিরে আসে সেইটা পে কমিশন যেন দেখে। লিভ এনক্যাশমেন্ট সেটাও বাড়াবার ব্যাপারে টার্মস অফ রেফারেন্সে ইঙ্গিত রয়েছে। লিভ এনক্যাশমেন্ট হচ্ছে একজন কর্মচারী সারা জীবনে যত ছুটি মানে তার ছিল কিন্তু ছুটি তিনি নেননি, কাজ করেছেন, সেইগুলো যদি জমতে থাকে তাহলে একটা পরিমাণ ছুটির বিনিময়ে তিনি টাকা পান, এটাকে বলে লিভ এনক্যাশমেন্ট। কেন্দ্রের ক্ষেত্রে এটা 300 দিনের পর্যন্ত টাকা পাওয়া যায়, তারা দাবি করেছে এটাকে বাড়িয়ে 600 দিন করতে। এক্ষেত্রে লিভ এনক্যাশমেন্টের ব্যাপারটাও দেখতে বলা হয়েছে। প্রমোশনের ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা টার্মস অফ রেফারেন্সে বলা হয়েছে
এতকাল রাজ্য সরকারি কর্মচারীরা 8 বছর বাদে, 15 বছর বাদে এবং 24 বছর বাদে প্রমোশন পেতেন, অর্থাৎ তাদের কেরিয়ারে 3টে প্রমোশন অটোমেটিক হতো। এইটাকে বাড়িয়ে 5 বছর, 8 বছর, 12 বছর, 18 বছর এবং 24 বছর, অর্থাৎ তাদের কেরিয়ারে 5টা প্রমোশন তারা যাতে পান, সেই সুপারিশ এই টার্মস অফ রেফারেন্সে করা হয়েছে। এছাড়া তাদের ক্যাশলেস চিকিৎসা এবং যে ডাক্তারবাবুরা কর্মচারীদের চিকিৎসা করবেন তাদের ফিস বাড়ানো ইত্যাদি বিষয়েও 7ম বেতন কমিশনকে দেখতে বলেছে সরকার। সুতরাং সরকারের টার্মস অফ রেফারেন্স যথেষ্ট বিস্তারিত এবং তার থেকে 7ম বেতন কমিশনের কাজ করা এবং সিদ্ধান্ত গ্রহণ করা অনেক সহজ হবে। 10 তারিখে তাদের প্রথম বৈঠক হয়েছে। এখন তারা তথ্য সংগ্রহ করবেন। সাধারণত যেটা হয় যে তথ্য সংগ্রহ করা, মোট কত কর্মচারী, তাদের কি বেতন, কোন স্তরে কতজন বেতন পান এবং তাদের বেতনের ম্যাট্রিক্স কি। ম্যাট্রিক্স মানে হচ্ছে যে এক একটা স্তরে বেসিক পে এবং তার সঙ্গে লাগোয়া অন্যান্য যে ভাতা, সেটা যখন প্রমোশন হয় সেই স্তরটা বদলে যায়, আরও প্রমোশন হয় সেই স্তরটা বদলে যায়। এই সবটা মিলিয়ে বলা হয় যে ম্যাট্রিক্স। সেই ম্যাট্রিক্স তারা জানতে চাইবেন, কত টাকা বাড়তি কোষাগারে চাপ পড়তে পারে সেটাও বুঝতে চাইবেন। তারপরে ধীরে ধীরে তারা বিভিন্ন সুপারিশ করবেন। তার জন্য আমাদের 27 সালের ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা প্রতিদিন কিভাবে পে কমিশনের কাজের অগ্রগতি হচ্ছে সে ব্যাপারে যখনই খবর পাবো আমরা আপনাদের জানাতে থাকব। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি।